কি রে ধূসর, বড় হয়ে গেছিস তাও এখনো আমার কোলে মাথা রাখতে আসিস? ধূসর চোখ বন্ধ করেই হাসল। কোলে তো রাখতেই হবে নানু, না হলে তোকে কে বলবে তুই কত সুন্দর করে চুলে বিলি কাটিস। হুমায়রা বিবি ধূসরকে খোঁচা দিয়ে বললেন। এই তোদের ঢং দেখলে হাসি পায়। বাইরে যা রুক্ষ মেজাজ ধরে থাকিস, বাসায় এসে আমার আদরে বাচ্চা হয়ে যাস। ধূসর একটু চোখ খুলে তাকিয়ে মুচকি হেসে বলল। এটা একমাত্র তোর জন্য স্পেশাল অফার নানু, বাইরের কেউ এটা পায় না। নানু ধূসরকে এক ধমক দিলেন। এই চালাকি কথাবার্তা আমাকে দেখাস না। বলতো, আজকাল বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছে আছে নাকি? নাকি আজীবন আমার কোলে মাথা রেখেই কাটাবি? ধূসর মুখ বাঁকায়। বিয়ে টিয়ে করে কোনো লাভ নেই নানু, পরে তো বউ এসে আমার জায়গাটা দখল করে নিবে, তখন আমার আর কোলে মাথা রাখা হবে না। হুমায়রা বিবি হাসতে হাসতে ধূসরের কপালে আলতো চর বাঁধলেন। ওরে পাগল, নিজের নানুর কাছে জায়গা নিয়ে টেনশন করছিস? যে মেয়ে তোকে ভালোবাসবে সে তোকে আমার থেকেও বেশি যত্ন করবে রে। ধূসর নিঃশব্দে হাসলো, কিন্তু কিছু বলল না। মনে মনে জানে ভালোবাসা এত সহজ নয়। নানু আবার আদুরে গলায় বললেন। তবে শোন, আমি কিন্তু একদিন তোকে পটিয়ে বিয়ে করবই। তারপর তোর বউয়ের কাছে গিয়ে বলবো, দেখো মা, এই ছেলেকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। ধূসর হেসে উঠে বলল। ঠিক আছে নানু, বউ খুঁজে নিয়ে তবে আমাকে বিয়ে করাস। ঠিক আছে, ঠিক আছে, পাকা কথা। দুজনের হাসির শব্দে লিভিং রুমের আশেপাশে থাকা সবাই একবার করে তাকিয়ে দেখে। তবে হুমায়রা বিবি আর ধূসরের নিজেদের দুনিয়ায় ব্যস্ত। নানুর ভালোবাসার ছায়ায় ধূসর যেন কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা ভুলে গেছে। ঈশিতা নানু আর ধূসরের খুনসুটি দেখে মুখ ফুলিয়ে বসে থাকলেও কেউ তার দিকে খেয়াল করছে না দেখে অবশেষে মুখ ভার করে বলেই ফেলল। নানু, তুমি শুধু ভাইয়াকে এভাবে আদর করো, আমার ভাগ কই গেল? এতক্ষণ ধূসর নিশ্চিন্তে নানুর কোলে মাথা রেখে শুয়েছিল। এবার ঈশিতার কথায় চোখ খুলে তাকিয়ে হাসল। এই দেখ, ঈশিতা কেমন জেলাস হয়ে গেল। ঈশিতা মুখ বাঁকিয়ে বলল। আমি জেলাস হব না? তোমরা দুজন নিজেদের দুনিয়ায় মগ্ন। নানু তো শুধু তোমার মাথায় হাত বুলাচ্ছে, আমারটা একবারও ধরল না। হুমায়রা বিবি হাসতে হাসতেই ঈশিতার গাল টিপে বললেন। আরে আমার দুটো চোখের মনি তো, তুই একটু ধৈর্য ধর, এখন তোকেও আদর করি। ঈশিতার সঙ্গে সঙ্গে নানুর পাশে গুটিসুটি মেরে বসে নানু এবার ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এই যে আমার আদরের পুতুল, বল তো দেখি কেমন আছিস? ঈশিতা নানুর কোলে মাথা দিয়ে গোমরা মুখে বলল। ভালো নেই, তুমি ধূসর ভাইয়াকে বেশি ভালোবাসো। ধূসর মুচকি হেসে বলল। এই দেখ, ছোট পুচকি রাগ করে বসে আছে। নানু হেসে বললেন। আরে পাগলি, আমি তোকে আর ভাইয়াকে সমান ভালোবাসি। তুই আমার মিষ্টি পাখি, আর তোর ভাইয়া হলো আমার হিমালয়। ধূসর ভ্রু কুঁচকে বলল। মানে? হুমায়রা বিবি মজা করে বললেন। মানে, তুই যেমন গম্ভীর শক্ত আর মাথা গরম, আর ঈশিতা তেমনি চঞ্চল আর নরম। তোর কাছে যেমন সবাই ভয় পায়, ঈশিতাকে তেমন সবাই আদর করে। ঈশিতা খুশি হয়ে বলল। শুনেছো ভাইয়া, নানু বলছে সবাই আমাকে আদর করে। ধূসর কপট বিরক্তির ভান করে বলল। হুম, বুঝলাম। তাই বলে কি আমি সবার কাছে ভয়ানক? নানু মজা করে ধূসরের কপালে চুমু দিয়ে বললেন। না রে পাগল, তুই আমার গর্ব। তুই যত বড়ই হোস, আমার কাছে সবসময় ছোটই থাকবি। ঈশিতা মুখ টিপে হেসে বলল। ভাইয়া শোনো শোনো, তুমি যত বড়ই হও, নানুর কাছে তুমি একটা বাচ্চা। ধূসর রাগী চোখ করে বলে। এই মেয়েটাকে কেউ নিয়ে যাও তো। সবাই হেসে ওঠে আর লিভিং রুম ভরে যায় নানি নাতি নাতনির খুনসুটিতে। হুমায়রা বিবি নাতি নাতনিদের খুনসুটিতে মেতে উঠলেও হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। ধূসর আর ঈশিতার মাথায় হাত বুলাতে বুলাতে একবার এদিকে ওদিকে তাকিয়ে বললেন। তবে ইচ্ছে কোথায় গেল? দুপুরে তো দেখলাম, কিন্তু সারাদিনে আমার বুদ্ধিমানের কোনো খবর পেলাম না।
ধূসর একটু থমকে গেল। ঈশিতাও চুপ করে গেল মুহূর্তের জন্য। ঈশিতা মুখ কুঁচকে বলল, হ্যাঁ, ইচ্ছে কোথায়? দুপুরে দেখেছিলাম, তারপর তো আর খুঁজে পাইনি। ধূসর ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল, ও তো উপরে নিজের রুমে ছিল, এখনো থাকতে পারে। নানু গলায় মায়ার সুর এনে, তোমরা তো মজা করছো। ওর কি মন খারাপ নাকি? দুপুরের পর থেকে দেখতেই পেলাম না। খেয়েছে ঠিকঠাক? ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, উফ, এই ইচ্ছেটাও না, এমন চুপচাপ থাকে যে কখন আসলো কখন গেল টেরই পাই না। ধূসর চুপচাপ বসে রইল, যেন কিছু চিন্তা করছে। হঠাৎ নানুর সুর গম্ভীর হয়ে গেল, এক কাজ কর, ঈশিতা গিয়ে দেখে আয় তো ইচ্ছে কি করছে। আমি তো জানি এই মেয়েটা মন খারাপ হলে কারো সঙ্গে ঠিকঠাক কথা বলে না। ঈশিতা সজোরে মাথা নাড়ল। হ্যাঁ ঠিক, এবার কি ওর খবর নেওয়া দরকার। এদিকে ধূসর কিছু না বলে একবার ঘড়ির দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থাকো, ঠিক আছে, আমি দেখে আসছি। নানু, চিন্তা করো না। বলেই সে উঠে দাঁড়ালো। আর ঈশিতা অবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের দিকে। নানু মৃদু হাসলেন। ধূসর হয়তো আগেই ইচ্ছের খোঁজ রেখেছেন, কিন্তু তা কাউকে বলছে না। ধূসর সিঁড়ির দিকে এগিয়ে যেতে না যেতেই মীরা রাগী চোখে তার পেছনে তাকিয়ে থাকলো। তার ভেতরে হঠাৎ এক ধরনের রাগ কাজ করতে লাগছে। ধূসর ইচ্ছের ঘরের দিকে উঠে গেল, অথচ একবারের জন্য মীরার দিকে ফিরেও তাকালো না। এটা মীরার জন্য সহ্য করা কঠিন হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, এই মেয়েটার জন্যই ধূসর আমার থেকে দূরে সরে যাচ্ছে। এতদিন সে কখনো এইভাবে কারো খোঁজ নিতে যায়নি। তার হাত মুঠো হয়ে গেল রাগে। ঈর্ষা যেন তার প্রতিটা অনুভূতি গ্রাস করে নিচ্ছে। হঠাৎ পাশ থেকে ঈশিতা বলে উঠল, কি হলো আপু, কাকে এত রাগী চোখে দেখছো? মীরা দ্রুত মুখের ভাব পাল্টে একটা হাসি দিল, কিন্তু তার চোখের ভিতরে আগুন লুকানো যায়নি। কিছু না, এমনি। বলেই সে মুখ ফুলিয়ে নিল, কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করলো ইচ্ছেকে ধূসরের কাছ থেকে সরিয়ে দিতেই হবে। ধূসর ইচ্ছের দরজার সামনে এসে থামলো। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে দরজায় নক করলো। ভেতর থেকে কোনো সাড়া এলো না। সে আবারও নক করলো, এবার একটু জোরে। শেষমেশ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হলো। ইচ্ছে চুপচাপ বসে আছে, কোলে একটা উপন্যাস, কিন্তু তার চোখ যেন শব্দের মাঝেও হারিয়ে যায়নি। সে চুপচাপ এক দৃষ্টিতে বইয়ের পাতার দিকে তাকিয়ে আছে, অথচ মনে হচ্ছে তার মন অন্য কোথাও পড়ে আছে। ধূসর দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো, তারপর ঠোঁটের এক ধরনের কৌতুক মিশ্রিত বিরক্তি নিয়ে বলে উঠল, নিচে চলেন ম্যাডাম, আপনাকে কি সব কিছুতে ইনভাইটেশন দিতে হবে? ইচ্ছে বইয়ের পাতা উল্টানোর ভান করলেও তার আঙ্গুল স্থির হয়ে রইল। ধূসর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আরও একটু সামনে এগিয়ে এসে বলল, আমি কত বছর পর বাড়ি ফিরেছি, অথচ আমার সাথে ঠিকমতো দুটো কথাও বললে না। তুমি কি আমার আসার জন্য এইভাবে নিজেকে লুকিয়ে রাখছো? ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকায় ধূসরের দিকে। এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টি মিলন হয়। ধূসর দেখতে পেল ইচ্ছের চোখের গভীরে যেন অনেক না বলা কথা জমে আছে, কিন্তু সে কিছু বলছে না। ধূসর এক হাত পকেটে ঢুকিয়ে হালকা ভ্রু কুঁচকে বলল, কি হলো, এমন মুখ করে আছো কেন? নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে না? ইচ্ছে মুখ ফিরিয়ে নিল, ঠোঁট কাঁপলো একবার, কিন্তু কোনো কথা বের হলো না। ধূসর এবার সত্যি বিরক্ত হলো। তারপর এক হাত বাড়িয়ে ইচ্ছের উপন্যাসটা কেড়ে নিল তার হাত থেকে। এখন চলো, বেশি নাটক করো না। ইচ্ছে এবার সত্যি চমকে উঠল। ধূসর ভাই, এটা কি করছেন? ধূসর বইটা এক পাশে ছুঁড়ে দিয়ে বলল, তুমি যদি চুপচাপ বসে থাকো তবে আমারও ধৈর্য থাকবে না। চলো, নিচে গিয়ে সবার সাথে একটু সময় কাটাও। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ধূসর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এটাই তো চাইছিলাম। তারপর দরজার দিকে ইশারা করলো। লেডিস ফার্স্ট। ইচ্ছে ধীর পায়ে এগিয়ে গেল, আর ধূসর তার পেছনে পেছনে নিচে নেমে এলো। রাতের খাবার সময় তালুকদার বাড়ির ডাইনিং টেবিল গমগম করছে। বিশাল ডাইনিং এর চারপাশে সবাই একে একে বসে পড়েছে। হৈমন্তী আর মালা খাবার সার্ভ করতে ব্যস্ত, আর ঈশিতা খুশি হয়। আজকে খাবার একদম নানুর হাতে রান্নার মতো হয়েছে। হুমায়রা বিবি পান মুখে চিবুতে চিবুতে হেসে বললেন, তা তো হবেই। আমি তো নিজের হাতে রেসিপি বলেছি।
ধূসর নীরবে খাচ্ছিল, মাঝে মাঝে ঈশিতা আর ইচ্ছে কথার ফাঁকে চোখ তুলে তাকাচ্ছিল। মীরা পাশ থেকে মাঝে মাঝে ধূসরকে লক্ষ্য করছিল, কিন্তু ধূসর নির্বাক ভঙ্গিতে খাওয়া চালিয়ে যাচ্ছিল। রফিক তালুকদার আর ইয়ানের তালুকদার নিজেদের মধ্যে অফিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর মাঝে মাঝে মারিয়া খান বিরক্ত হয়ে তাকাচ্ছিলেন, যেন এ ধরনের আলোচনা খাবার টেবিলে তার পছন্দ নয়। এক পর্যায়ে খাওয়া শেষ হলে একে একে সবাই উঠে পড়তে লাগলো। হুমায়রা বিবি ঈশিতা আর ইচ্ছের হাত ধরে বললেন, তোরা আমার রুমে আসিস, কিন্তু একটু গল্প করব। ঈশিতা খুশি হয়ে বলল। নিশ্চয়ই নানু। সবাই যার যার ঘরের দিকে চলে গেল। ধূসর একবার ইচ্ছের দিকে তাকিয়ে উঠে গেল উপরে, আর মীরা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে রাগী চোখে তাকিয়ে ধূসরের পিছু নিল। এসবের মাঝেই রফিক তালুকদার আর রোকসানা বেগম খাবারের পরও ডাইনিংয়ে বসে রইলেন। রোকসানা গম্ভীর স্বরে বললেন, আপনি জানেন আজ মারিয়া আবার ইচ্ছির সাথে খারাপ ব্যবহার করেছে? রফিক চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন, জানি, ধূসরকে জবাব দিয়েছে, কিন্তু এসব আর কতদিন চলবে? রোকসানা একটু চিন্তিত মুখে তাকালেন। আমি ভয় পাচ্ছি ইচ্ছের ওপর যেন এসবের কোনো প্রভাব না পড়ে। রফিক তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কাল সকালে এ বিষয়ে কথা বলবো, এখন চলো বিশ্রাম নেই। রোকসানা নিঃশব্দে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। দুজন ধীরে ধীরে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। আর রাত গভীর হতে থাকলো তালুকদার বাড়িতে। প্রায় রাত 1টা সুই সুই। তালুকদার বাড়ির ছাদে মাদুর পাতা হয়েছে, আর সবাই একে একে সেখানে জমেছে। ঈশিতা, ইচ্ছে, মীরা, চিহ্ন আর তূর্ণ সবাই আড্ডা দিচ্ছে। হালকা ঠান্ডা বাতাস ছাদে এসে স্পর্শ করছে, কিন্তু তাদের মধ্যে মজার গল্প আর হাসির রোল যেন এই ঠান্ডাকে উপেক্ষা করে। চিহ্ন আর তূর্ণ দুই ভাই, যদিও যমজ না, কিন্তু দেখতে প্রায় একরকম। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, আর ধূসরের বন্ধু হওয়ার কারণে তাদের প্রভাবও বেশ লক্ষণীয়। ছাদে তাদের উপস্থিত যেন আড্ডাকে আরও প্রাণবদ্ধ করে তুলেছে। রাতের খাবারের পর দুই ভাই এসেছে, আজ ব্যস্ততার আগে আসতে পারেনি। চিহ্ন বেশ হাস্যরসিক, সব সময় নতুন নতুন গল্প শোনাতে পছন্দ করে, আর তূর্ণ একটু বেশি শান্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের মজাদার স্নান ও উপস্থিত থাকে। ঈশিতা ছাদে আসতে আসতে মীরাকে বলে ওঠে, চলো চলো আড্ডা দিই, সবাই এসে গেছে, আর কোনোভাবে মিস করা যাবে না। আর সে আসতেই মীরা আর যেন আরও উৎসাহিত হয়ে ওঠে। মীরা অবশ্য কৌশলে ছাদে আসলেও খেয়াল ছিল ধূসরের দিকে। তারপর শুরু হলো গল্পের পালা। পুরনো দিনের স্মৃতি থেকে হাস্যকর ঘটনার সুরত বদলাতে লাগলো। তূর্ণ একটু এগিয়ে এসে বলল, যে যার নিজের গল্প বলবে, আর তারপর সবাই একত্রে শুনবে, তাহলে তো রাতটা আরো মজার হয়ে যাবে। ইচ্ছে বেশ শান্তভাবে বসে সব শুনছিল। চিহ্ন ও তূর্ণের আড্ডায় তাদের চাহনি আর সব প্রমাণ হাসির মাধ্যমে ছাদে এক ধরনের জীবন্ত পরিবেশ তৈরি হয়। রাতের তীব্রতা আসলেও সবাই সেই একসঙ্গে থাকা, গল্প করার আনন্দে যেন এক ভিন্ন জগতে হারিয়ে যায়। বন্ধু হওয়ার দরুন ধূসরের গান শুনতো আগে অনেক চিহ্ন ও তূর্ণ, তবে বহু বছর থেকে তা আর হয়ে ওঠেনি। যে যার মতো ব্যস্ত। এবার ধূসরকে কাছে পেয়ে চিহ্ন তূর্ণ একেবারেও ছাড়ছে না ধূসরকে। শুরু থেকেই তারা পেছনে লেগেছে, আর ধূসর বারবার না করেও শেষমেশ হাল ছেড়ে দিল। ঠিক আছে গাইছি, কিন্তু বাজানোর দায়িত্ব তোর। বলে ধূসর তিন্নের দিকে তাকালো। চিহ্ন দুষ্টুমি ভরা চোখে হাসলো। তাই না? আমি বাজাবো, তুই গাইবি, ব্যাস জমে যাবে। তূর্ণ গিটার হাতে নিল। তার আঙ্গুলের ছোঁয়ায় তারগুলোতে সুর উঠল। ধূসর চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, যেন নিজেকে তৈরি করছে। তারপর গভীর কণ্ঠে গাইতে শুরু করলো। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी। গানের প্রথম লাইনেই পুরো ছাদ যেন স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ হাসি ঠাট্টা করা সবাই চুপচাপ হয়ে ধূসরের কণ্ঠে শুনতে থাকে। তূর্ণ গিটারের স্ট্রিংয়ে সুর তুলছিল, আর ধূসর একের পর এক লাইন গেয়ে যাচ্ছিল। তার কণ্ঠে এক অদ্ভুত মাদকতা। ঈশিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ভাইয়া এত ভালো গান গায়, আগে তো জানতামই না। মীরা মুখ থেকে হাসি মুছে গেছে। সে ধূসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এতটা আবেগ কথা থেকে এলো।
আর ইচ্ছে সে পুরো স্তব্ধ। ধূসরের গলায় এত মিষ্টি সুর, এত গভীর কণ্ঠ সে কখনো কল্পনাও করেনি। ধূসরের চোখ বন্ধ, যেন গানের মধ্যে হারিয়ে গেছে। আর ইচ্ছে তাকিয়েছে তার দিকে, এক মুহূর্তের জন্য যেন অন্য কিছু ভুলে গেছে। ধূসর যখন গাইছিল তখন তার মুখের ভঙ্গি, চোখের গভীরতা, গলার তীব্র অথচ কোমল ঠান্ডা সবকিছু আলাদা এক অনুভূতি তৈরি করে। গান শেষ হতেই চারপাশের নিস্তব্ধতা, কয়েক সেকেন্ড কারো মুখের থেকে কোনো কথা বের হয় না। তারপর হঠাৎ করতালি ফেটে পড়ল। তিন্নো গিটার এক পাশে রেখে হাততালি দিতে লাগলো। অসাধারণ, তুই এত ভালো গান গাস ভাই, বলার মতো না। কতদিন পর শুনলাম, আবার বল নিজেকে এখন। পাউরুটি মনে হচ্ছে দ্য গ্রেট ধূসর তালুকদারের গান শুনে। তূর্ণ তিন্নের কাঁধে একটা ধাক্কা দিল। ভাই তুই চুপ থাক, তোর লুকানো ট্যালেন্ট এতদিন কোথায় ছিল? ধূসর সহ বাকি সকলেই এমন মজায় হেসে ওঠে, ইচ্ছেও হাসছে, অন্যদিকে ধূসরও হাসে কারোর দিকে তাকিয়ে। রাত তখন প্রায় 3টে সুই সুই। ঠান্ডা হাওয়া বইছে। আড্ডার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু ক্লান্তির চোখের পাতায় ভর করছে। মীরা ঘুমের কাহিল, একদম নড়তে পারছে না। চিহ্ন বিরক্ত মুখে বলল, এই মেয়ে, তুই কি এখানেই ঘুমানোর প্ল্যান করছিস? মীরা কোনো উত্তর দিল না, শুধু অস্পষ্টভাবে মাথা ঝাঁকালো। চিহ্ন বাধ্য হয়ে তাকে ধরে নিয়ে নিচে নামতে লাগলো। ঈশিতা তখনও পুরো এনার্জিতে, স্ন্যাক্স আর পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে, ফ্ল্যাশ জ্বালিয়ে তূর্ণকে সাহায্য করছে। একে একে সবাই ছাদ থেকে নামতে শুরু করলো, কিন্তু ছাদে থেকে গেল শুধু দুজন, ইচ্ছে আর ধূসর। ধূসর ফোন কানে দিয়ে গম্ভীর মুখে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। ইচ্ছে ছাদের এক পাশে গিয়ে মাদুর গুটিয়ে তুলল। ঠিক তখনই খেয়াল করলো তার একটা আংটি নেই। এক মুহূর্তের জন্য ধূসরকে দেখে নিল, সে ব্যস্ত, ফোনে কথা বলছে, কিছু খেয়াল করেনি। ইচ্ছে তখনই চারিদিকে খুঁজতে লাগলো। হাঁটু গেড়ে বসে মাদুরের নিচে ছাদের কোণায় যত জায়গা সম্ভব সব জায়গায় হাতড়ে দেখলো, কিন্তু আংটি নেই। কোথায় গেল? আমি তো পরিষ্কার মনে করতে পারছি ছাদে আসার সময় আংটি ছিল। ইচ্ছে মনে মনে ভাবলো। লজ্জা আর ভয় একসঙ্গে চেপে ধরলো তাকে। এত রাতে সবাই চলে গেছে, এখন যদি কাউকে ডাকে নিশ্চয়ই হাসাহাসি করবে। মনের মধ্যে অস্বস্তি নিয়ে মাদুরটা গুটিয়ে এক হাতে নিয়ে ধীর পায়ে নিচে নামতে লাগলো। অন্যদিকে ধূসর তখনও ফোনে কথা বলতে বলতে ছাদে পায়চারি করছিল। হঠাৎ তার পায়ের আঙ্গুলে কিছু একটা লাগলে ব্যথা অনুভব হয়। ধূসর এক মুহূর্ত থামল, চোখ নামিয়ে দেখলো সোনার একটা আংটি মৃদু চাঁদের আলোয় ঝকমক করছে। সে নিচু হয়ে সেটি হাতে তুলল, আংটির উপর ঘুরিয়ে দেখল, কোথায় যেন দেখেছে, চেনা চেনা লাগছে। 1 সেকেন্ড পরই তার মনে পড়ে গেল, ইচ্ছের আঙুলে দেখেছি এটা। ধূসর আংটিটা পকেটে ঢুকিয়ে রাখলো, মুখে হালকা একটা রহস্যময় হাসি এঁকে নিচে নামতে লাগলো। ঘরটা একদম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো বিছানার এক কোণে পড়ে রয়েছে। ধূসর বিছানায় বসে মাথা চেপে ধরে রেখেছে, যেন নিজের চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করছে। কেন আমার সাথে এটা হচ্ছে? নিজের মনে ফিসফিস করে। 27 বছর জীবনে অনেক কিছু দেখেছে, অনেক কিছু সামলিয়েছে, কিন্তু এমন অনুভূতি কখনো আসেনি। সে কারো চোখের দিকে এতক্ষণ তাকিয়ে থাকেনি, কারো মুখ এত স্পর্শভাবে মনে বসে থাকেনি। কিন্তু এখন চোখ বন্ধ করলেই একটা পুতুলের মতো মায়াবী মুখ ভেসে ওঠে, মিষ্টি হাসি, গালের কোণে কুচকুচে একটা তিল, আর সেই জেদি দৃষ্টি যেন এই পৃথিবীর কোনো কিচ্ছুতেই ভয় পায় না। ধূসর দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে এই ভাবনাগুলোকে দূর করার জন্য। আমি এটা চাইনি, আমি তো কখনো ভাবিইনি। কিন্তু মনের বিরুদ্ধে কি কিছু করা যায়? আলো অন্ধকারে ঢেকে থাকা ঘরের নিস্তব্ধতা তার প্রশ্নের কোনো উত্তর দিল না। ঘরের ভিতর বাহিরের আলো আর মৃদু বাতাস খেলা করছে, ঘড়ির কাঁটা বলছিল ভোর 4:30। পুরো তালুকদার বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, যেন পুরো পৃথিবী তখন নিস্তব্ধ। ইচ্ছের ঘরের দরজাটা একটু ফাঁক হয়েছিল, হয়তো বাতাসের কারণে, অথবা কেউ কৌশলে খুলে ফেলেছে। ভেতরে ছিল নিস্তব্ধ ঘুমের রাজ্য, যেখানে শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ধূসর নিঃশব্দে ঘরে প্রবেশ করে। পদক্ষেপ ছিল এতটাই হালকা যেন ফ্লোরও টের না পায়। চোখ ধীরে ধীরে সরে গেল বিছানায় শুয়ে থাকা মেয়েটির দিকে। ইচ্ছে একপাশে মুখ ফিরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, কপালের চুল এলোমেলো হয়ে বিছিয়ে আছে বালিশের উপর।
ঘরের নরম আলোয় তার মুখটা এতটাই শান্ত লাগছিল যেন কোনো স্বর্গীয় চিত্রকর্ম। ধূসর কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল, যেন এমন অচেনা অনুভূতি তার আগে কখনো হয়নি। বুকের ভেতর এক চাপা শ্বাস আটকে ছিল, যেন এক ভুল করলেই সব ভেঙে যাবে। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে ইচ্ছের হাতটা আলতো করে ধরে ধূসর। ইচ্ছের ছোট ছোট আঙ্গুলগুলো এতটাই কোমল ছিল, ধূসর সাবধানে ইচ্ছের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। সোনার আংটিটা মৃদু আলোয় চকচক করে উঠল, ঠিক যেমন ইচ্ছের চোখ দুটো চকচক করত যখন সে কিছু নিয়ে উল্লাস দেখাতো। ধূসর হাত সরিয়ে দেয়, কিন্তু তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ ইচ্ছের কিছুটা নড়ে উঠল, হয়তো স্বপ্নের ভেতর কোনো দৃশ্য দেখে। ধূসর দ্রুত সরে দাঁড়ায়, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য ইচ্ছের মুখ থেকে সরল না। ধূসর স্থির দাঁড়িয়েছিল ইচ্ছের পাশে। ঘরের মৃদু আলোয় তার চোখ দুটো আবছা আলোয় ছায়ার মাঝে ডুবে গিয়েছে। বিছানার উপর গভীর ঘুমে আছন্ন ইচ্ছের নিঃশ্বাসের ছোট ছোট ওঠানামা ধূসর স্পষ্ট শুনতে পাচ্ছিল। ধূসরের দৃষ্টি আটকে ছিল ইচ্ছের মুখে, যেন কোনো অনন্ত রহস্য তাকে টেনে রেখেছে। মেয়েটার মুখের এক পাশে কিছু চুল এলোমেলো হয়ে পড়েছে, তার ছোট ছোট নিঃশ্বাসের সঙ্গে চুলগুলো সামান্য নড়ে উঠছে। গালের সেই ছোট কালো তিলটা ধূসর আগেও দেখেছে, কিন্তু আজ কেন যেন মনে হলো তিলটা ওর গালের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে সে ইচ্ছের অনামিকা আঙ্গুলে সেই সোনার আংটি পরিয়ে দিয়েছে, অথচ মেয়েটা টেরও পেল না। ধূসর জানে ইচ্ছে যখন জেগে উঠবে তখন হয়তো অবাক হবে, হয়তো খুঁজবে কে পরিয়েছে এটা, হয়তো কিছুই বুঝবে না। কিন্তু ধূসর এসব কিছু না ভেবেই তাকিয়েছিল। এত বছর পর এত মানুষের ভিড়েও কেন ইচ্ছেই তার ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেটা সে নিজেও জানে না। মেয়েটার শান্ত মুখ, গভীর ঘুমের নিস্তব্ধতা সব কিছু মিলিয়ে ধূসরের মনে অজানা এক প্রশান্তি ছড়িয়ে দেয়। ভোরের আজানের শব্দ বাতাসে ভেসে আসে দূর হতে। ধূসর একবার শেষবারের মতো ইচ্ছের দিকে তাকালো, যেন তার মনের সব অনুভূতি সেই এক দৃষ্টিতে বন্দি করে নিতে চায়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ে। জানালার ফাঁক দিয়ে আসা প্রথম সূর্যের আলো ইচ্ছের আঙ্গুলের সেই সোনার আংটিতে প্রতিফলিত হয়ে ওঠে অজান্তেই, যেন তার জন্যই অপেক্ষা করছে। ভোরের আলো ধীরে ধীরে বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে পড়তেই ইয়ানের তালুকদার নিজের ঘরের ওয়ার্ড্রপ খুলে কিছু একটা খুঁজছিলেন। তার মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ, যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাচ্ছেন না। এমন সময় হৈমন্তী ঘরে ঢুকলো, তার হাতে গরম চায়ের কাপ। ইয়ানেতের ব্যস্ততা দেখে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কাছে এসে বলল, আপনার কি লাগবে বলুন, আমি খুঁজে দিচ্ছি। ইয়ানের চোখ না তুলেই বলল, চাই তো তোমাকে, তবে আপাতত একটা ফাইল খুঁজছি। কাল রাতে ঠিক এখানেই রেখেছিলাম, কিন্তু এখনো পাচ্ছি না। হৈমন্তী কিছুটা লজ্জা পায়। বিয়ের এত বছর পরও যেন ভালোবাসা কমে না। হৈমন্তী কয়েক মুহূর্তের মধ্যেই সেই ফাইলটা খুঁজে ইয়ানেতের দিকে বাড়িয়ে দিল। এই নিন, ঠিক এখানেই ছিল। হৈমন্তী হাসে। ইয়ানেত স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ গিন্নি, আমি অফিসের জন্য তৈরি হই কেমন? বলে ফাইল হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। হৈমন্তীর স্বামীর চলে যাওয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে নিজেও বেরিয়ে এলো। বাইরে এসে দেখে মারিয়া খান লিভিং রুমের সোফায় বসে আছেন। হৈমন্তী তার পাশে গিয়ে বসল। কি খবর, সকাল সকাল এত চুপচাপ কেন? মারিয়া খান এক চুমুক চা নিয়ে হালকা হাসল। চুপচাপ বলছেন? আমি তো ভাবছিলাম সকালে একটু শান্তি করে বসি, কিন্তু আপনার কথা শুনেই বুঝতে পারছি আর শান্তি নেই। এক চুমুক চা নিয়ে মারিয়া খান গল্প শুরু করলো, আর হৈমন্তী মনোযোগ দিয়ে শুনতে লাগলো, যেন এটাই তার সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হুমায়রা বিবির ঘরে তখনও রাতের বাতি জ্বলছে। জানালার পর্দা সামান্য উঠছে হালকা বাতাসে। ঘরের ভেতর উত্তপ্ত পরিবেশ, কারণ মীরা রাগে ফুঁসছে। তার কপালে ভাঁজ, ঠোঁট চেপে ধরেছে শক্ত করে। দাদি, আমি কোনো অন্যায় বলছি না, আমি শুধু চাই যা আমার সেটা আমিই পাই। মীরার কণ্ঠে স্পষ্ট জেদ। হুমায়রা বিবি দীর্ঘশ্বাস ফেললেন, চোখ দুটো যেন একেবারে গভীর হয়ে উঠেছে বয়সের ভারে, কিন্তু অভিজ্ঞতার দৃঢ়তা সেখানেই স্পষ্ট। মীরা, কারো মনের উপর জোর করা সম্ভব নয়। ভালোবাসা, সম্মান
এসব আদায় করতে হয়, দাবি করে পাওয়া যায় না। মীরার দাঁত কামড়ে বলে, আমি শুধু চাই দাদি, আমি জানি ধূসর আমার জন্য যথার্থ, আমি জানি। হুমায়রা বিবি মাথা নাড়লেন। মীরা, তোমার বয়স হয়েছে, অনেক কিছু বোঝার সময় হয়েছে। যে হৃদয় তোমার নয় তাকে ধরে রাখার চেষ্টা করো না, এতে তোমারই কষ্ট বাড়বে। মীরা এক মুহূর্ত নীরব হয়ে থাকে, তারপর রাগে চোখের পানি আটকে বলে, দাদি আপনি তো সবসময় অন্যদের পক্ষ নেন, কিন্তু এবার আমি হারতে চাই না। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। দরজা প্রায় ধাক্কা মেরে বন্ধ করলো। হুমায়রা বিবি নিঃশ্বাসে ফেলে জানালা দিয়ে তাকিয়ে থাকলেন, যেন ভবিষ্যতের কোনো অজানা আশঙ্কায় তার বুক দোলা দিচ্ছে। বাড়ির প্রধান ফটক বেশ জোরেই ঠেলে বেরিয়ে এলো মীরা। রাগে তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কিছুতেই কাঁদবে না। তার স্যান্ডেলের ঠকঠক শব্দে রাস্তায় ছড়িয়ে পড়ছে। মারিয়া খান ও হৈমন্তী তখন ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। মীরার এমন রেগে বের হয়ে যাওয়া দেখে দুজনেই একে অপরের দিকে তাকালেন। এ কি হলো মেয়ের, এত রেগে কোথায় যাচ্ছে? হৈমন্তী বিস্ময় ভরা চোখে। মারিয়া খান নাক উঁচিয়ে বললেন, এই মেয়ে দিন দিন অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হয় কারো কথা সহ্য করতে পারছে না। হৈমন্তী একটু চিন্তিত গলায় বললেন, তুমি কি জানো ও এমন করে কেন বের হলো? মারিয়া খান ভ্রু কুঁচকে বলেন, আমি জানি না, তবে ঠিকই বুঝতে পারছি মেয়ে কেন এইভাবে বেরিয়ে গেল। হৈমন্তী চিন্তিত মুখে জানালা দিয়ে তাকিয়ে দেখেন মীরা ফটকের বাইরে চলে গেছে। গাড়িতে উঠে দ্রুত বেরিয়ে গেল। মেয়ে তো আজ সত্যি কেমন যেন লাগছে। মারিয়া খান তখনও মুখ ভার করে বসে রইলেন। তার মনে একটাই প্রশ্ন, সব কিভাবে হাতের নাগালে আসবে? সকালের মিষ্টি আলো জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করছে। নরম সোনালি আভা ছড়িয়ে পড়েছে ঘরের প্রতিটি কোণায়। বাতাসে ভাসছে ভেজা মাটির মিষ্টি গন্ধ, সাথে পাখির কিচিরমিচির। গাছের পাতায় সূর্যের কিরণ খেলে এক মোহনয় দৃশ্য সৃষ্টি করেছে। ধীরে ধীরে নিস্তব্ধতা ভেঙে ব্যস্ততা শুরু হচ্ছে চারপাশে। শহর যেন ঘুম ভেঙে এক নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। রাস্তার মোড়ে চায়ের দোকানগুলোতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। ধোয়া ওঠা চায়ের কাপে শহরের সকাল ধরা দিয়েছে। অফিসগামী মানুষের দ্রুত পায়ে হাঁটা, রিকশার ঘুঁটি, বাসের হর্ন, দোকানের ঝাঁপ খোলার শব্দ, সব মিলিয়ে শহর তার চিরচেনা ব্যস্ততায় ছন্দে ফিরছে। বিল্ডিংয়ের উপর দিয়ে সূর্যের আলো আস্তে আস্তে আরও তীব্র হতে শুরু করেছে। ফ্লাইওভারের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে গাড়ি। রাস্তার পাশে ফলের দোকানের বিক্রেতারা মাল সাজিয়ে নিচ্ছে। সংবাদপত্রের হকারেরা দৌড়ে দৌড়ে কাগজ বিলি করছে। এদিকে প্রকৃতির স্নিগ্ধতা, অন্যদিকে শহরের কর্মব্যস্ততা, এই দুইয়ের সংমিশ্রণে শুরু হলো আরও একটি দিন, আরও একটি নতুন গল্পের অধ্যায়। ইচ্ছে এলামের টিকটিক শব্দে ধীরে ধীরে জেগে ওঠে। চোখ দুটো আলসে ঘুমে ভারী হয়ে আছে। হাত বাড়িয়ে পাশে রাখা ছোট টেবিল থেকে ফটো ফ্রেমটা তুলে নেয়। মিষ্টি একটা হাসি খেলে যায় ঠোঁটের কোণে। ফ্রেমের ভেতর বাবা মা আর ছোট ইচ্ছে দাঁড়িয়ে আছে। পুরনো একটা ছবি, যা তার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতি। বিছানা থেকে নেমে জানালার পর্দা সরাতেই সকালের রোদ চোখে এসে লাগে। এতক্ষণে বুঝতে পারে মা নিশ্চয়ই স্কুলে চলে গেছে, বাবা অফিসে। পুরো বাড়িটা এখন আধা নিস্তব্ধ। তবে কয়েক ঘন্টার মধ্যেই এই নীরবতা মিলিয়ে যাবে। তার দিন কেবল নিজের ঘর, পড়াশোনা, ছাদ, হাঁটাহাঁটি আর ঈশিতার সঙ্গে সীমাবদ্ধ। নরম মখমলি স্লিপার পায়ে গলিয়ে সে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে কাচের সামনে দাঁড়িয়ে নর্মাল রুটিনের মতো ফ্রেশ হতে থাকে। কিছু মুখে পানি দেওয়ার সময় হঠাৎই তার দৃষ্টি আটকে যায় বাঁ হাতের অনামিকা আঙ্গুলে। বিস্ময়ের ঘুরে তাকিয়ে থাকে। তারপর মুহূর্তেই যেন গত রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়। আঙ্গুলে স্পর্শ করে দেখে সত্যি পরানো। কে করলো? গলায় একটু শুকনো অনুভব করে। বুকের ভেতর ধুকধুক শুরু হয়। আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। চুলের পানি মোছারও সময় নেই তার কাছে, ভেজা চুল নেই। ঈশিতার ঘরের দিকে ছুটে যায়। তাকে এই মুহূর্তে কিছুতেই একা একা এই ধাঁধার সমাধান করতে হবে না। ঈশিতার কাছে সব বলতে হবে। ইচ্ছে দ্রুত ঈশিতার ঘরে গিয়ে ঢুকে দম নিতে নিতে একটানা বলতে শুরু করে, তুই ভাবতে পারবি না, জানিস আজ সকালে উঠেই দেখলাম আমার হাতে আংটি। কাল রাতে যখন শুয়েছিলাম তখন এটা ছিল না,
কিন্তু এখন আছে। কে দিল, কখন দিল, আমি কিছুই জানি না। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতেই পারছি না। তুই বলতো এটা কিভাবে সম্ভব? কথাগুলো বলে একেবারে থামে। ইচ্ছে শ্বাস নিতে নিতে ঈশিতার দিকে তাকায়, কিন্তু ঈশিতার তখনও চুপচাপ, কোনো সাড়া নেই। একটু কাছে গিয়ে দেখে সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। এতক্ষণ ধরে যা যা বলেছে তার একটাও ঈশিতা শুনেনি। রাগে দুঃখে বিরক্তিতে ইচ্ছে নিজের কপালে চাপড়ে ফেলে এত নাটকীয় ঘটনা ঘটল, আর ঈশিতা আরামে ঘুমাচ্ছে। নিজের মনে গজগজ করতে করতে খাটের উপর রাখা একটা কুসুম তুলে নেয় ইচ্ছে, তারপর ঈশিতার দিকে ছুঁড়ে মারে। ওঠ বেটা, আমি এত বড় রহস্যের মধ্যে পড়ে গেছি আর তুই ঘুমাচ্ছিস?